ফাইনালি পমপম ঘর জামাই থাকতে চলেছে। হ্যাঁ, ফাইনালি পমপম ঘর জামাই থাকতে চলেছে। তোমরা অনেকে মারুকে কমেন্ট করছো প্রচুর। আমি মারুকে নিয়ে দুটো ভিডিও করেছি, সেখানেও কমেন্ট করছো যে মারু সিঁদুর পরো, একটু বেশি করে পরো, একটু চওড়া করে পরো। দেখো, তোমাদের কমেন্টের জন্য মারু সিঁদুর পরতে বাধ্য হয়েছে এবং সিঁদুর পরে তোমাদেরকে অন ক্যামেরা প্রুফ দেখাতে বাধ্য হয়েছে যে এই দেখো আমি সিঁদুর পরেছি, অল্প করে পরেছি। তোমরা তাতেও স্যাটিসফাইড নাও, তোমরা এবার বলছো চওড়া করে সিঁদুর পরো, তাহলে তোমার মুখটা দেখতে ভালো লাগবে। যদিও আমি এই ভিডিওটা যখন করতে বসেছি তখন মারু লাইভে এসেছে, আমার কাছে নোটিফিকেশান আসলো, আমি তারপরে লাইভটাতে ঢুকলাম আর কি, জাস্ট কয়েক মিনিট দেখলাম, দেখে আমি বেরিয়ে গেলাম। কারণ এখন যদি আমি ওই লাইভটা দেখতে বসে আমার ভিডিও করতে লেট হবে, তাছাড়া ও বাপের বাড়িতে আছে, সুতরাং আমরা বাপের বাড়িতে গেলে কোনো কাজ থাকে না আমাদের, সেখানে সবসময় সময় আর সময় নিজস্ব সময়, কিন্তু আমরা তো সাংসারিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রচুর কাজ, তো সেই টাইমটা তো অ্যাডজাস্ট হবে না, পরে রিপিট লাইভটা দেখে নেবো, যার কারণে আমি বেরিয়ে আসলাম। তো তোমাদের অনেকের অনেক বক্তব্য, অনেক কনফিউশন, সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করতেই এসেছি যে পমপম ঘর জামাই থাকবে কি না। অ্যাকচুয়ালি ওদের মধ্যে শ্বশুরবাড়ি নিয়ে যে অশান্তিটা হয়েছে সেটা কতটা মানে সত্যি আর কতটা ফেক, সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করব। তার আগে শুধু বলতে চাই, এই যে সিঁদুর পরা নিয়ে যে তোমরা এত কথা বলছো, আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমরা যারা শাঁখা সিঁদুর পরি, যারা বিলিভ করি, তারা শাঁখা সিঁদুর পরি, কিন্তু আমাদের মধ্যেও আমাদের ধর্ম এমন অনেক মেয়েরা আছে বিয়ের পরে সিঁদুর পরে না, হাতে শাঁখা পলা পরে না, হাতে শুধুমাত্র একটা আইস্তি থাকে, মানে কট থাকে, যেটা পরতেই হয়, যেটা আমাদের মানে আমরা যে ম্যারিড তার একটা প্রমাণ, এটা আইস্তি, মানে এস তো স্ত্রীদের আইস্তি পরতে হয়, এটা হচ্ছে নিয়ম, তো সেই কারণে আইস্তিটা পরে। অনেক মেয়েই আছে কিন্তু সিঁদুর পরে না। এবার দেখো, সিঁদুরটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। আমরা যারা হিন্দু ধর্মের আছি, আমাদের কাছে আমাদের যখন বিয়ে হয়, সিঁদুরটা স্বামী আমাদের সিঁথিতে দেয়। সিঁদুরটা হচ্ছে আমরা বিবাহিত তার প্রমাণ শুধুমাত্র নয়, সিঁদুর হচ্ছে স্বামীর মঙ্গল কামনায়, স্বামীর দীর্ঘ আয়ুর জন্য সিঁদুরটা পরে। এখন আমরা অনেক ফ্যাশনেট, তাই সেই কারণে সিঁদুর আমরা অল্প পরি, একদমই অল্প, কিন্তু আমাদের মা মাসিরা, জেঠিমা, পিসিমারা চওড়া করে সিঁদুর পরে। এখনও অনেকে আছে পার্সেন্টেজ কম, চওড়া করে সিঁদুর পরে। আমার বাবা সবসময় বলে, আমি অল্প সিঁদুর পরি, তো বাবা বলে সিঁদুরটা বেশি করে পড়তে পারিস না, সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে। এটা দেখো, শুধুমাত্র এটা কথার কথা এমনটা তো নয়, এটা হয়ে এসেছে, মানে জেনারেশন ওয়াইজ এটা হয়ে এসেছে। তবে এখন আমরা অনেক ফ্যাশনেট, এখন আমরা অনেক মানে নিজেদেরকে ডেভেলপ মনে করি, তাই জন্য আমরা এগুলোকে তুচ্ছ মনে করি, আমরা আমাদের স্বাধীনতা অনুযায়ী চলি। তবে সিঁদুর পরাটা ফোর্স করে কাউকে দিয়ে সিঁদুর পরানো যায় না, জোর করে কোনো জিনিসই জোর করে করানোটা কি ঠিক? তোমরাই বলো। ও বাধ্য হয়েছে সিঁদুর পরে তোমাদের সামনে এসে লাইভ করে প্রমাণটা দেখাতে। যদিও আজকে যে লাইভটাও করছিল সেখানে আমি জাস্ট ওই সিঁদুর নিয়ে, শুরুতেই সবাই কমেন্ট করছে তুমি একটু বেশি করে সিঁদুর পরো, তুমি কেন সিঁদুর পরো না, সেখানেও দেখাচ্ছে আমি সিঁদুর পরেছি। দেখো, অনেকেই বলছে চওড়া করে সিঁদুর পরো, তো ও বলছে সিঁদুরটা এমন নয় যে পরতেই হবে, সিঁদুর হচ্ছে গিয়ে মানুষের পরতে হয় তাই পরে। আর আমার ফিজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, আমার র্যাশ উঠছে, যার কারণে আমি সিঁদুর পরতে পারছি না। সিঁদুর পরলে ওর মাথায় র্যাশ উঠে যাচ্ছে, তো এই সমস্যাটা অনেকেরই হয়, সিঁদুর পরলে মাথায় র্যাশ উঠে যায়, তারপরে হেয়ার ফল হয়, সামনের দিক থেকে চুলটা উঠে যায়। এখন প্রচুর কেমিক্যাল থাকে সিঁদুরগুলোর মধ্যে, কিন্তু একটু ভালো সিঁদুর, যেমন আমি যেমন কেয়া সেটা সিঁদুরটা সবসময় ইউজ করি, সবসময়, তাতে আমার কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই প্রবলেম হয় না, মানে ভালো একটু ব্র্যান্ডেড হার্বাল টাইপের, এই টাইপের, এর থেকেও ভালো সিঁদুর আছে, যার যেমন ক্ষমতা। ওর একেবারে ক্ষমতা নেই এমন নয়, তবে পরার মন চাই, মানসিকতা চাই। আরেকটা কথা বলতে চাই, এই যে মারু বললেন না সিঁদুরটা শুধু পড়তে হয় তাই পড়ি না, ভুল। আমাদের হিন্দু ধর্মে সিঁদুরটা পড়তে হয় তাই পড়ি না আমরা, সিঁদুরটা আমাদের কালচার বলে আমরা মানি তেমনটাও নয়, আমাদের স্বামীর মঙ্গল কামনার্থে পড়ি। যারা পড়ে না, যারা অতিরিক্ত বেশি ফরওয়ার্ড পড়তে চায় না, তাদের মেন্টালিটি অন্যরকম। কিন্তু সিঁদুর ম্যাক্সিমাম 100-র মধ্যে আমার মনে হয় 75% মানুষ, মেয়েরা আর কি, সিঁদুর পরে, সেটা অল্প পড়ুক বেশি পড়ুক, সিঁদুর পরে। কারণ সিঁদুর পরাটা, আমরা যখন স্বামীর সঙ্গে সংসার করছি, স্বামীকে ভালোবাসি, তার সংসারকে ভালোবাসি, স্বামীর দীর্ঘ আয়ুর জন্য, স্বামীর মঙ্গল কামনার্থে আমরা সিঁদুর পরি। বিয়ে যদি সিঁদুর শুধুমাত্র সাজ বা সরঞ্জামের জিনিস হতো, কিংবা পড়তে হয় তাই পড়ি, তাহলে বিয়ের প্রথম রিচুয়াল হিসাবে এটা আসতো না, সিঁদুর দান না হওয়া পর্যন্ত সেই বিয়েটা ইনকমপ্লিট। এমন বহু ছেলে মেয়ে আছে, বহু কাপেল আছে যারা নিজেরা ভালোবাসে, কিংবা অ্যারেঞ্জের ক্ষেত্রে অ্যারেঞ্জ হয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে সেই বিয়ে ভেঙে গেছে। আমাদের সোশ্যাল মিডিয়াতেই আছে, প্রীতি আছে না, প্রীতি আর রনের যে ব্যাপারটা,
ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, ওরা লিভিং রিলেশনে ছিল, তারপরে ওদের ডিভোর্স হয়ে গেছে। কারণ ওরা তখন কিন্তু যত রেজিস্ট্রি হোক ও কিন্তু সিঁদুর পরতে পারেনি, সিঁদুরটা শুধু পড়তে হয় তাই পড়ি, তাহলে ও কিন্তু সিঁদুরটা পরে ঘুরতে পারতো। এরকম আমাদের আশেপাশে বহু আছে, রেজিস্ট্রি হয়ে তাদের ডিভোর্স হয়ে গেছে, সেই বিয়েটাকে লিগেল বিয়ে বললেও সামাজিক দিক থেকে তাকে কিন্তু ডিভোর্সি মেয়ে বলবে না। বলবে কি, তোমরা নিজেদের দিকে তাকিয়ে একবার নিজেরাই বলো, বলবে হ্যাঁ রেজিস্ট্রি হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কোনো মেয়ের যদি, কোনো ছেলে মেয়ে রেজিস্ট্রি হলো না বাট সোশ্যাল ম্যারেজ হলেও, সেই ক্ষেত্রে তাদের যদি সম্পর্কটা মানে কন্টিনিউ না হয়, ওয়ার্কআউট না করে, তাহলে তখন যদি তাদের ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু বলবে এই ছেলেটা আর এই মেয়েটা ডিভোর্সি। কারণ এখন এই রেজিস্ট্রির যে ব্যাপারটা, এটা আইন সিদ্ধ, যেহেতু এটা একটা বলতে পারো আমাদের সেফটির জন্য, ছেলে মেয়ে উভয়েরই একটা সেফটির জন্য লিগেল একটা প্রুফ। তাছাড়া এটার সাথে কিন্তু বিয়ে সেভাবে ওতপ্রোতভাবে কোনোভাবেই জড়িত না, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বরকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে সিঁদুরদান হয়, তাই তো। এবার সব বিয়ে সিঁদুরদানে হয় না, অনেক ছেলে মেয়ে পালিয়ে গিয়েও বিয়ে করে, রেজিস্ট্রিও করে না, হয়তো পরে গিয়ে রেজিস্ট্রি করে, কিন্তু ভগবানের সামনে, কোনো মন্দিরের সামনে গিয়ে সে সিঁদুরটা টানে, সিঁদুর না পড়া পর্যন্ত সেই মেয়ের বিয়েটা কোনোভাবে বিয়ে হয় না। হয়? তোমরাই বলো বিয়ে হয় কি? তাহলে পরে এই যে মারু বললো না কথাটা, যে সিঁদুরটা পড়তে হয়, পড়ি, এটা ওর দ্বারাই সম্ভব, ও এই কথাটা বলতে পারে, আমরা বলতে পারি না। কি বলো তো, ঘটনা হচ্ছে গিয়ে মারুর কাছে শাখা সিঁদুর এই ব্যাপারটা হচ্ছে ওর একটা বাহ্যিক মানে সৌন্দর্যের একটা জিনিস, মানে সাজের সরঞ্জাম, যেটাকে ও ছেলে খেলা মনে করেছে। যখন ইচ্ছে হচ্ছে পড়ছে, যখন ইচ্ছে হচ্ছে পড়ছে না, ও মনে করছে এটা আমার কাছে একটা, মানে সিঁদুরটা পরলে মুখটা অন্যরকম লাগে, শাখা পলা পরলে দেখতে ভালো লাগে, তাই জন্য আমি পড়ি। কিন্তু সিঁদুরটা যে আমার স্বামীর মঙ্গল কামনার্থে আমি ভালোবেসে পড়ছি, সেটা ওর কাছে কখনোই ম্যাটার করে না, কোনোদিনও ম্যাটারেবল ছিল না। চলো অনেক কিছু বলবো তোমাদেরকে, তার আগে একটু ভিডিও শুরু করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো সিঁদুর নিয়ে যখন শুরু করেছি, সিঁদুরের কথাটা কমপ্লিট করে তারপরে ঘর জামাইয়ের ব্যাপারটাতে আসি। তো সেইখানে একটা জিনিস দেখো, ওরা দুটো অন্য ধর্মের ছেলে মেয়ে। সেখানে আমি ছোটোবেলা থেকে যেই ধর্মটা বুঝে এসেছি, আমার রক্তে যেই ধর্মটা রয়েছে, আমি সেই ধর্মকে না সবার আগে রাখবো, তাকেই আমি সম্মান করবো, সেটা যেই ধর্মেরই হোক না কেন। কিন্তু আমার কথা, আমি যদি আমার নিজের ধর্মটাকে এতটাই বেশি ভালোবাসি, আমার কাছে যদি সেই আমার ধর্মটা এতটা রেসপেক্টের জায়গায় থাকবে, তাহলে ভালোবেসে বিয়ে করেছে এটা কোনো অপরাধ নয়। স্পেশাল বাড়ির একটা বিয়ে হয়েছে, দুজনেরই কেউ ধর্ম পরিবর্তন করেনি, সুতরাং এখানে কোনো বাধ্যবাধকতা ছিল না যে মারুকে সিঁদুর পরতে হবে বা হিন্দু রীতিনীতি মারুকে মেনটেন করতে হবে। মেনটেন করবে না বলে ও কিন্তু আজ পর্যন্ত সংসার পেতেছে, ঘরে একটা ঠাকুর বসায়নি, ও আজ পর্যন্ত ধূপধুনা দেয় না ওর ঘরে, কারণ ও ওর ধর্মটাকে ভালোবাসে। এটা মানে ওর এইটুকু দেখে এটা আমরা বুঝতে পেরেছি। তো সেটা কোনো অপরাধ নয়, কারণ ও যেই ধর্মটাকে নিয়ে জন্মেছে, ওর ব্লাডে, ওর জিনে যেই ধর্মটা, ও সেটাকেই ভালোবাসবে এবং সেটাকেই ভালোবাসা উচিত। এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের ধর্মকে সবার আগে শ্রেষ্ঠ ধর্ম বলে মাথার ওপরে রাখা উচিত, এটা আমি মনে করি। তাহলে পরে উল্টো দিকে অন্য ধর্মকে অপমান করা কি কারো রাইটস আছে? এই অডাসিটি কেউ কাউকে দেয়? ও যদি মনে করে ওর কাছে শাখা সিঁদুর সৌন্দর্যের প্রতীক, তাহলে আমি মনে করি এই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়া স্প্রেড করলে তার, এখন ও প্রেগনেন্ট, তাই আমি অতিরিক্ত কিছু বলতে চাই না, কিন্তু তার পরিণতি খুব একটা ভালো হয় না। কেন বলছি? কারণ আমি যখন ইসলাম ধর্মের একটি মেয়ে, আমি যখন আমার ধর্মকেই ভালোবাসবো, আমি স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করেছি, আমি আমার ধর্ম পরিবর্তন করতে চাই না, তাহলে শাখা সিঁদুর এগুলো পড়ার দরকারই ছিল না। ওরা রেজিস্ট্রি হয়েছে, তারপরে ওরা বিয়ে করেছে, সোশ্যাল যে ম্যারেজটা ওরা দেখিয়েছে, রাধা গোবিন্দকে সাক্ষী রেখে সিঁদুর দান, বাট অগ্নিসাক্ষী হয়নি, ঠিক আছে, নারায়ণ সাক্ষী হয়নি, অগ্নিসাক্ষী হয়নি, ঠিক আছে, সিঁদুর দানটা না করলেই হতো। ওরা রেজিস্ট্রি করে বিয়ে করে একসঙ্গে ছিল, থাকতেই পারতো। কিংবা ওরা যদি মনে করে যে আমাদের সোশ্যাল ম্যারেজের দরকার আছে, রেজিস্ট্রেশনে আমাদের, মানে রেজিস্ট্রি ম্যারেজে আমাদের হবে না, তাহলে পরে ধর্ম যখন পরিবর্তন হয়নি, এবার ব্যাপারটা হলো গিয়ে বিয়েটা তাহলে কোন ধর্ম মেনটেন করেই হবে, যে সেটা একটা ব্যাপার। তাহলে এরকম অনেক সেলিব্রিটিকে আমরা দেখেছি, যেমন ঋত্বিক রোশন যখন সুজান খানকে বিয়ে করেছিল, প্রথমে কিন্তু নিকা, পরে শাদি করেছিল, এরকমটাও করতে পারতো, তাহলে ঠিক আছে। ও কোনোটাই করেনি, ও দুটো ধর্মকেই অপমান করেছে, কোনোটাই করেনি। তাহলে আমার কথা, নিজের ধর্মকে ভালোবাসো,
ভালোবাসো, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে অপমান না করলেই হতো। ও শাখা সিঁদুরটা না পড়লেই চলতো, না পড়লেই পারতো। তো জানে যে আমি যদি এখন শাখা সিঁদুর পরি, আমি যখন আমার বাপের বাড়িতে ঢুকবো তখন এই জিনিসটা অ্যালাউ থাকবে না, তারা এটা মানতে চাইবে না, আমার ফ্যামিলি মানবে না, আমার বাবা মা মানবে না। তাহলে পরে আমার এইগুলো নাটকগুলো করার দরকার নেই। তাহলে আমি আমার শুধুমাত্র নিজের ধর্মটাকেই ভালোবাসি। হ্যাঁ, কিছু ভিউয়ার্স প্রশ্ন করতো, হয়তো সব ভিউয়ার্সরাই প্রশ্ন করতো, এখনও তো করছে, ওকে সেটা মেনটেন করছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা হয়তো এটা নিয়ে ভিডিও করতাম, দুটো চারটে ইগনোর করলেই হতো, কিংবা বলে দিলেই হতো যে আমি তো ধর্ম পরিবর্তন করিনি, আমি আমার ধর্মকেই ভালোবাসি, হয়ে যেত। প্রত্যেকের মুখের উপরে জবাব দেওয়া হয়ে যেত, কারণ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি স্বাধীন দেশের নাগরিক। সুতরাং আমার সম্পূর্ণ লিগ্যাল রাইটস আছে যে আমার লাইফটাকে আমি আমার মতো করে লিড করব। কিন্তু আমি আমার লাইফটাকে লিড করতে গিয়ে অন্য ক্ষেত্র উল্টো দিকে কাউকে অপমান করতে পারি, সেটা আমার স্বাধীনতার মধ্যে পড়ে না। ঠিক ভুল বললাম কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে ও না পারলো নিজের ধর্মটাকে রক্ষা করতে, না পারলো স্বামীর ধর্মটাকে রক্ষা করতে। এবার দেখো, আমি তো এই কথাগুলো বলবোই, কারণ ও এই সিঁদুর নিয়ে তোমরা প্রশ্ন করছো, যারা তোমরা হিন্দু কালচারে আছো তারা প্রশ্ন করছো, আর ও এই সিঁদুর নিয়ে উত্তর দিতে গিয়ে সিঁদুরটাকে খিল্লি করছে। ও যখন শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি না ভাড়া বাড়ি থেকে বাপের বাড়িতে যায়, তখন ও এক ফোঁটাও সিঁদুর পরেনি। আমি ওর ফটোটাকে ভালো করে জুম করে দেখেছি, ও কোনো সিঁদুর পরেনি, বাপের বাড়িতে গিয়েও সিঁদুর পরেনি। যখন সবাই কন্টিনিউয়াসলি কমেন্ট ওকে করছে, এবার এটা ওর প্রফেশনের জায়গা, এটা থেকে ওদের রুজি রোজগার ম্যাক্সিমামটা চলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সদের খানিকটা খুশি তো ওকে করতেই হবে। তাই জন্য ও কালকে লাইভ করতে যখন বসেছে, সিঁদুরটা পরে বসেছে এবং তাকে দেখাচ্ছে আর কি সবাইকে যে দেখো অল্প করে সিঁদুর পরেছি। আজকেও যখন লাইভ করতে বসেছে, ওর সিঁথিতে সিঁদুর আছে, অল্প করে সিঁদুর আছে, এবং সেখানেও একটা কথা বলেই ফেললো যে সিঁদুরটা আমি পরছি না কারণ অনেক সমস্যা আছে, সেই কারণে, আর আমার ফিজিক্যাল সমস্যা আছে। অনেক সমস্যা আছে মানে ও ওর বাপের বাড়িতে সিঁদুরটা পরতে পারছে না, সিঁদুরটা ও বাপের বাড়িতে পরতে পারছে না, নাই পড়ুক, দরকারই নেই। যখন ও বিয়ে করেছে তারপরেও নাই পরতে পারতো, কিন্তু আমি তো মানবো না। আমি আমার কালচারে থেকে যে জিনিসটা আমাদের শুধুমাত্র বিবাহিত মেয়েরাই পায়, যাদের বিয়ে হয়নি তারা পড়তে পারে না, যারা ডিভোর্সি তারা পড়তে পারে না, যারা উইডো সারা জীবন কান্না করে তারা এই সাজটা সাজতে পারে না। এটা সাজ নয়, এটা আমাদের সম্ভ্রম, এটা সাজ নয়, এটা আমাদের স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর মঙ্গল কামনা। এটা একটা মেয়ের, বিবাহিত মেয়ে সারা জীবনের বলতে পারো অ্যাসেট, সারা জীবনের আমাদের সম্পত্তি আমাদের স্বামী। আর সেই স্বামী যে আমাদের আছে, আমরা যে স্বামীর স্ত্রী মানে কারো বিবাহিত স্ত্রী, শুধু এটা মানে আমাদের সিঁদুরটা শুধু তার প্রমাণ নয়, স্বামীকে আমরা ভালোবাসি, সেই ভালোবাসার জলজ্যান্ত একটা উদাহরণ। তাহলে সেই জায়গাটায় যদি ও ঘা দেয়, ও যদি আঘাত করে, তাহলে কথা বলার অধিকার তো সবারই আছে, তাই না? এই যে তোমরা যারা এসে কমেন্ট করো না, এই অবস্থা তো মারুকে নিয়ে মানে ভিডিও করছো, মারু কন্টিনিউ কন্ট্রোভার্সিয়াল টপিক জুড়ে দিচ্ছে যে আমাকে নিয়ে ভিডিও করো। মারু কন্টিনিউয়াসলি আমাদের কালচার নিয়ে অপমান করবে, তাকে ধরে খিল্লি করবে যে সিঁদুরটা পড়তে হয় তাই পড়ি। ওটা ওর ভাবনা চিন্তা, ওর কালচার ওকে ওটা শিখিয়েছে, আমার কালচার শেখায়নি। আমি তো ওর কালচার নিয়ে একটা বাজে ল্যাঙ্গুয়েজ বলছি না, বলার অধিকার আমার নেই, এটা আমার কালচার আমাকে শিখিয়েছে। তাহলে সেটা মেনটেন করা প্রত্যেকের উচিত। নিজের ধর্মকেই ভালোবাসুক, নিজের ধর্মকেই সম্মান করুক। না ও একজন ইসলাম ধর্মের মেয়ে হয়ে ইসলাম ধর্মের কোনো রিচুয়ালকে মেনটেন করে, না ও একটা হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্মের কোনো রিচুয়ালকে মেনটেন করে। তাহলে ও কি, ও আস্তিক না নাস্তিক? ও যেটাই হোক সেটা আমার দেখার দরকার নেই। অন ক্যামেরা কিছু ঘটলে সেটা নিয়ে কথা বলার রাইটস প্রত্যেকটা মানুষের আছে। তাই মারু প্রেগনেন্ট, এই অবস্থায় মারুকে ছেড়েই তো দিয়েছিলাম মাসের পর মাস, বাট আজকে এই জায়গায় কোনো কনসিডার হবে না, কোনো কনসিডার করতে পারবো না, সরি টু সে, পারবো না। সেদিন যখন বরাহনন্দন বলেছিল সেদিনও কনসিডার করিনি, আজকে ডেটে দাঁড়িয়েও কনসিডার করবো না। এতদিন তো ভিডিও করিনি, যা ইচ্ছা তাই বলছিল, যা ইচ্ছা তাই করছিল, কিন্তু এমন জায়গায় যদি আঘাত লাগে যেখানে চুপ করে থাকলে মাথার ওপরে যে বসে আছে সেও সইবে না, সে আমার ভগবান হোক বা তোমার আল্লাহ হোক, তারাও কিন্তু এই ধরনের অনাচার সহ্য করবে না। যাই হোক, এবার আসি মারুর এই রঙ্গ তামাশা দেখে একটা জিনিস ভীষণ হাস্যকর লাগলো, সেটা হলো গিয়ে হঠাৎ করে শাখার পলা পড়ে বসেছে। মারু লাইভে দেখলাম হঠাৎ করে শাখা পলা পড়ে বসেছে। এই যে যখন ভাড়া বাড়ি থেকে বাপের বাড়িতে আসছিল, তখন শুধুমাত্র হাতে একটা শাখা, তাও প্লাস্টিকের শাখা, ওটা কে না প্লাস্টিক, ওটাকে শাখা বলে না, প্লাস্টিকের শাখা পরেও এসেছে। আজকে যখন সবাই সিঁদুর করছে, তখন দেখানোর জন্য শাখার সঙ্গে পলা পড়েছে। কি দরকার ভাই?
কি দরকার ছেলে খেলা? এটা খেলনা বাটি হচ্ছে, শাখা সিঁদুর পলা এগুলো খেলনা বাটি? প্রথমত আজকে আমি প্রেগনেন্ট, আমি আমার সন্তান নিয়ে এতটাই পজিটিভ, যেখানে আমি বলছি উল্টো দিকে ভিউয়ার্সদের হোক বা আমি কিছু মানুষকে মেসেজ দিচ্ছি যে তোমাদের জন্য আমার এক্সট্রা বার্ডেন হচ্ছে, আমি মেন্টালি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি আমার এই হেলথ কন্ডিশনের মধ্যে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা তো খুব ভালো করে বোঝা ওর উচিত, যেখানে প্রত্যেকটা ভিউয়ার্স ওকে কমেন্ট করছে, আমরা ভিডিওর মারফত মেসেজ দিচ্ছি, নিশ্চয়ই শ্বশুরবাড়ির তরফ থেকেও বলেছে যে কোনো মেয়ে প্রেগনেন্সি মানে অবস্থায় আর প্রেগনেন্সি চলাকালীন যে শাখা পলা পরা থাকবে সেটা খুলতে পারে না, আগে পরে তুমি খোলো। প্রথমত বিয়ের 1 বছরের মধ্যে তো খোলা যায় না, সেই নিয়মটা কেউ মেরেছে? ওর বিয়ে হচ্ছে 1 বছর 1 মাস, ও হ্যাঁ 1 বছর 1 মাস পরে ওর বাপের বাড়িতে গেল, সুতরাং 1 বছর 1 মাস হয়েছে। তাহলে এই 1 বছর 1 মাসের মধ্যে আমরা 100 বার দেখেছি ও শাখা খুলেছে বা কেনা শাখা পড়েছে এক্সেট্রা এক্সেট্রা, ও কি কোনো নিয়ম মেনেছে? আজকে যখন ও এই কন্ডিশনে আছে, ও শাখা পলা সবটা খুলে ফেলে ও কেনা শাখা পলা পড়ছে, ওর এত শখ ও কেনা শাখা পলা পড়ছে। তাহলে আমি অন্য কিছু ছেড়েই দিলাম অন্য কিছু, যে কে আমি এটা ভালোবাসে পড়ছি না বা আমি এই ধর্মটাকে মানবো না, আমি এগুলো ছেড়েই দিলাম। কিন্তু আমি যদি সন্তানের জন্য পজিটিভ হই, যেখানে আমি 7টা খেলাম আমার বরের ধর্ম অনুযায়ী, তাহলে পরে সেখান থেকে সাদে ওকে শাখা পলা দেওয়া হলো, সেটাও পর্যন্ত খুলে রাখলো, তাহলে পরে সন্তানের জন্য রিয়েলি কি ওর কোনো পজিটিভনেস আছে? এই কথাগুলো কেন বলে? কেন আমাদের মা ঠাকুমারা এই কথাগুলো বলে যে শাখা পলা খুলতে নেই? না, আমাদের নিয়মে আমাদের সাদে শ্বশুরবাড়ির তরফ থেকে শাখা পলা দেয় না, কিন্তু সোনা দিতে হয়, সোনা দেয়, বাট শাখা পলা দেয় না নতুন করে। কিন্তু ওই যখন থেকে বুঝতে পারি কনসেপ্ট করেছি, তখন থেকে বলে দেয় চুল কাটা যাবে না, হাতের শাখা পলা খোলা যাবে না, এগুলো খোলা যাবে না, কোমরের তাগা পরে থাকতে হবে সবসময়। হ্যাঁ, যখন ডেলিভারি হয় তখন থাকে না, যাদের আর কি সি সেকশন হয় তাদের, সেটা তো যে কোনো ওটির ক্ষেত্রেই থাকে না, বাট এইগুলো বাচ্চা হওয়া পর্যন্ত এইগুলো করা যাবে না। এটা বলে কেন বলে? কিসের জন্য বলে? নিশ্চয়ই মায়ের সুস্থতা, বাচ্চার সুস্থতা, এগুলো এখানে ম্যাটার করে, তাই জন্য। তাহলে এখান থেকে তোমাদের বোঝা উচিত যে ও কতটা ভালোবাসে ওর স্বামীর ধর্মটাকে। দরকার নেই, আমি বলছি না ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না, আমি বলছি না অনুভূতিগুলো চাপিয়ে দিলে হয় না। ভালোবাসাটা ফিল করার জিনিস, এই জন্যই কালকের ভিডিওতে আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের উচিত নিজের রিলিজিয়ানে বিয়ে করা, তাহলে পরে প্রত্যেকে হ্যাপি থাকে। আজকে ও যে মানে স্ট্রেসটার ওপর দিয়ে যাচ্ছে, যে টাইমিংটার ওপর দিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র ওদের এই যে ছেলেখেলা মনে করার বিষয়টার জন্য আজকে ওর এক্সট্রা বার্ডেনটা হচ্ছে, কোনো বার্ডেন নয়, যেটা ও নিতে চাইছে, এই এক্সট্রা বার্ডেনটা হচ্ছে, এটা তো হবেই। তাহলে ওর এগুলো বোঝা উচিত ছিল না, তুমি এই দিকে না তুমি ওই দিকে, তুমি যে কোনো নির্দিষ্ট একদিকে যাও, তুই তোর ধর্মকেই ভালোবাস, তুই তোর ধর্মকেই পালন কর, তুই শাখা সিঁদুর শুরু থেকেই পড়তিস না, কোনো ব্যাপার ছিল না, কারণ টোটাল সোশ্যাল মিডিয়া সবাই জানে তুই একটা অন্য ধর্ম থেকে এসেছিস। এটা আমার ইচ্ছা, আমি কোন ধর্মটাকে মন থেকে মানবো আমি এখন পাচ্ছি না, আমি এখন আমার ধর্মকেই মানছি। যদি ইন ফিউচার আমার মনে হয় আমি আমার স্বামীর ধর্মটাকে মানবো, ভালোবেসে মানবো, শ্রদ্ধা করব, তবেই করব। এখন আমি যেখানে আমার ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, এই শাখা সিঁদুর পরা বা এই মানে ফেক ধরা আর কি জিনিসগুলো যেটা ও করছে, এই জিনিসগুলো করার, শো অফ করার, তাহলে পরে আমি সেটা করবো না। আমি আমার ধর্মটাকেই ভালোবাসবো, যেটা নিয়ে আমি জন্মেছি, তাহলে ওকে স্যালুট জানাতাম। হ্যাঁ, 2-4টে কন্ট্রোভার্সি করতাম, তারপরে বলতাম মেয়েটার গার্ডস আছে, মেয়েটার নিজের ধর্মটাকে ভালোবাসছে। কোনটা করছে না? ওর নিজের ধর্মের যে রিচুয়ালগুলো আছে সেগুলোর একটাও পালন করে না, ওর স্বামীর ধর্মের কোনো জিনিসকে সম্মান করে না। আমাদের এরকম কোনো রিচুয়াল নেই। পুজো পার্বণ, ও পুজো পার্বণে যাচ্ছে মন্দিরে, এটা তো ও আগেও করতো, ঠাকুর দেখতে যাওয়া, মন্দিরে যাওয়া, এগুলো তো ও আগেও করতো যখন ওর বিয়ে হয়নি। তাহলে এগুলোর মধ্যে বাধাটা কোথায় বলে তো? যেহেতু ও লাকি যে ওরা দুজনেই, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, এটা যদি কোনো ইসলাম প্রধান দেশ হতো, ও কিন্তু এই ধরনের কাজগুলো কোনোভাবেই করতে পারতো না। কোনো ইসলাম প্রধান দেশে গিয়ে দেখো, কোনো মানে হিন্দু মেয়ে কোনো মুসলিমদের কালচার মেনটেন করতে পারে কিনা, সেই ধর্মে না গিয়ে একটু দেখো সেটা ভালো করে। তো সেই জায়গাটাকেই বলছি যে অনেক লাকি, তাই ও যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। তবে একটা কথাই পরিশেষে বলবো, সিঁদুর পড়তে হয় তাই আমরা পড়ি না, সিঁদুর আমাদের স্বামীদের জন্য আমরা পড়ি, তাকে ভালোবাসি, তার স্ত্রী, তার মঙ্গলের জন্য পড়ি, কারণ আমরা সবসময় চাই যে আমরা যেন যতক্ষণ জীবিত আছি স্বামী সোহাগী হয়ে যেন আমরা ওপরে যেতে পারি। মানে মৃত্যু তো অবধারিত, প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে, শাখা সিঁদুর নিয়ে যেন আমরা যেতে পারি। এটা প্রত্যেকটা মেয়ের, সেই মেয়ের যত মডার্নই হোক না কেন, সেই মেয়ের মানসিকতা এটাই বলবে, যদি না তার বিকৃত মস্তিষ্ক থাকে। ঠিক তেমনি নিশ্চয়ই ওর ধর্ম এরকম কিছু আছে, সেটাও ওর ভাবা উচিত
ছিল, ওর সেটাকে সম্মান করা উচিত ছিল, ও কোনোটাকেই সম্মান করলো না। যাই হোক, এটুকু আমি ক্লিয়ার করলাম। তাই তোমরা যদি কেউ ওর ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো অন্তত নিজের ধর্মকে অসম্মান করো না, আর ওকে বারবার যে বলো না সিঁদুর পরো সিঁদুর পরো। যে পড়তে চায় না, যে ও তো মানে আমাদের ধর্মটাকে তো খিল্লি অনেক আগেই করে রেখেছে, সেটা বাদ দাও, সেটা বাদ দাও। ও তো নিজের ধর্মটাকেও সম্মান করতে পারেনি, তাহলে ওর কাছ থেকে তোমরা কি এক্সপেক্ট করো? আনএক্সপেক্টেড কোনো মানুষের কাছ থেকে কিছু কি এক্সপেকটেশন রাখা উচিত? আমার তাই মনে হয়। এবার আসি পমপমের ঘর জামাই থাকার ব্যাপারটাতে। তো সেইখানে তোমরা অনেকেই আমাকে কালকে কমেন্ট করেছে এরপরে পমপম ঘর জামাই থাকবে। তো মারু একা, মারুর কোনো আর ভাই বোন নেই, সুতরাং ওর বাবা মার অবর্তমানে ওরই সব কিছু, এটা তো আমি কালকেই বলেছি। এবার দেখো, আজকে ও ঘর জামাই থাকবে এই কথাটা তোমরা বলছো, কারণ মারু এই যে কন্ডিশনে মারু বলছে যে তোমরা বলছো বাপের বাড়িতে থাকতে, তো আমি দেখছি ইচ্ছা আছে বাপের বাড়িতে থাকা। দেখো, কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয়, প্রথম বাচ্চা বিশেষ করে, তখন সেই মেয়ে কিন্তু বাপের বাড়িতেই থাকে। এটা প্রত্যেকের ক্ষেত্রে, আমরাও চাই যে আমরা ফার্স্ট টাইম যখন আমরা কনসিভ করেছি মায়ের কাছে থাকবো, কারণ মা যেটা করবে কেউ করবে না। দ্বিতীয় মা কি হয় এই পৃথিবীতে? কোনো দিনও হবে না। দ্বিতীয় বাবা কি হবে? মায়ের সঙ্গে নারীর টান, মায়ের সঙ্গে ব্লাড টান, মায়ের সঙ্গে জিনের টান। বাবা মা এদের সাথে, এদের ব্যথা লাগবে, আমার কেটে গেলে এরা অনুভব করবে। বাট আদার্স, শ্বশুর বলো শাশুড়ি বলো, স্বামী ভালোবাসার জন্য অবশ্যই থাকবে। স্বামীর সঙ্গে একটা মানে স্বামীর সঙ্গে আমাদের ব্লাডের কানেকশন না থাকলেও তার থেকে অনেক বড় কানেকশন, আত্মার সম্পর্ক। স্বামী থাকবে পাশে, আদার্স কোনো পার্সেন্ট সেই অনুভূতিটা ফিল করবে না। তবে আমাদের ব্যথা মা যেভাবে ফিল করবে, স্বামীও সেভাবে ফিল করবে না। তাই এই প্রেগনেন্সির টাইমে, এই পিরিয়ডটাতে ওর বাপের বাড়িতে থাকাটাই উচিত। ওর 8 মাস চলছে, সুতরাং ও যে কটা দিন ওর বেবি না হয় ও থাকুক, সেটাই চাই। ওখান থেকে ওর ডেলিভারি হোক, ওর মা যদি ওকে দেখতে পারে সেটা খুব ভালো, মানে ওয়েল অ্যান্ড ফেয়ার যে ওর মা, কারণ মাই দেখে, আতুর ঠাতুরগুলো মাই তোলে, এটা খুব ভালো কথা, এটা থাকুক। তো সেটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে না যে তাই জন্য পমপম ও ঘর জামাই থাকবে। এবার বউ এখানে থাকলে পমপমকে তো এখানে থাকতেই হবে। পমপম তো এমনিতেই বউ যা বলে তাতেই ওর হাতে হ্যাঁ নাতে না, সেটা যেভাবেই হোক যাই হোক। তারপরে বড় কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ পমপমের অপশান আছে, পমপমের নিজের বাড়ি আছে, তো সেখানে গিয়ে পমপম থাকতেই পারে। মারু আজকে লাইভে বললো যে পমপমের দোকান থেকে পমপমের নিজের বাড়িও 3 মিনিট, শ্বশুর বাড়িও 3 মিনিট, সুতরাং পমপমের বাড়িতে থাকতেই পারে। কিন্তু সেটা যদি ও চাইলে থাকতে পারে, কিংবা আমার মনে হয় না ও থাকবে, কারণ ও তো বউ অন্তপ্রাণ, আর ওর বউ স্বামী অন্তপ্রাণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে, তারপরে বিয়ে হয়েছে সবে 1টা বছর হয়েছে, তো এই সময় ভালোবাসাটা অনেক গভীরই থাকে। এই বিয়েটা 5 বছর হয়ে যাওয়ার পর আস্তে 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 যখন একটা করে দায়িত্ব এসে পড়বে, এই যে আমার বেবি হবে, সংসারটা বড় হবে, তখন গিয়ে ওই ভালোবাসাটা দায়িত্বে বেশি পরিণত হয়। সেটা আমরা সবাই কিন্তু রিয়েলাইজ করি নিজেদের লাইফে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী তো থাকবে, আর এরকম কন্ডিশন তার ওয়াইফের, সুতরাং একজন ভালো হৃষ্টপুষ্ট পুরুষ মানুষের দরকার, কখন কি প্রয়োজন না প্রয়োজন, সেই জায়গায় দাঁড়িয়ে পমপম থাকতে পারে। কিন্তু তার মানে এটার সাথে আমার এটা কখনোই মনে হচ্ছে না যে পমপম এই মুহূর্তেই ঘর জামাই থাকবে। তবে হ্যাঁ, থাকতেই পারে, হতেই পারে, না হওয়ার সম্ভাবনা 1%ও নেই এটা আমি বলবো না। আমার মনে হয় না হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ হওয়ার সম্ভাবনাটাই 90%। কারণ যেহেতু মারু একা, আর ওর অনেক জিনিসপত্র আছে, এবার সেই জিনিসপত্রগুলো মারুর বাড়িতে এই মুহূর্তে এনে রাখার মতো জায়গা আছে বলে আমার মনে হয় না। যদি মারু পমপম এই বাড়িতেই একেবারে পাকাপাকিভাবে থাকতে চায় বা থাকে, তাহলে পরে ওদেরকে একটা ঘরের ব্যবস্থা অবশ্যই করতে হবে, কারণ ওর ঘরে প্রচুর জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো সেখানে সেট করতে হবে, তারপরে গিয়ে থাকতেই পারে, না থাকার কিছু নেই। আর ইন ফিউচার এটাই হবে, কারণ মারুর বাবা মা একা, এরপরে মারুর বাবা মার যখন আরেকটু বয়স হয়ে যাবে, তখন তাদেরও একটা সঙ্গের দরকার, সাহারার দরকার। তো ওই টাইমে গিয়ে মারু আস্তে 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 ওর বাপের বাড়ির দিকেই হয়তো এসে থাকবে, কারণ ওর মেন্টালিটি দেখে যতটুকু মনে হচ্ছে শুরু থেকে, আজকে বিয়ে বলে না, ও ডে 1 থেকে ও সেই মেন্টালিটিরই। কারণ একটা জিনিস দেখবে, আজকে লাইভে আমি দেখলাম, যেখানে কেউ কমেন্ট করেছে কোনো একজন যে তোমার শ্বশুরবাড়ির সাথে কি হয়েছে, ও শুধু একটা উত্তর দিল, কই কিছু না, তো ঠিক মুখটা এরকম রিয়াকশন, মানে কিছু যে হয়নি, তোমরা যে ভুল বলছো, সেটাতে মানুষের একটা অন্যরকম রিয়াকশন থাকে। বাট ওর রিয়াকশনটা, ও শুধু মুখে শো অফ করা বলছে, কই কিছু না, তো ব্যাস কথাটা বলে কথাটাকে ইগনোর করে গেল। তার পরিপ্রেক্ষিতে ও আর একটা ওয়ার্ডও বললো না, বা ব্যাপারটাকে তোমরা কেন এই ধরনের কথা ভাবছো, কি দিয়ে ভাবছো সেটাকে ডেসক্রাইব করা, সেটাও মনে করলো না। তো এখান থেকে এমনিতেই তো অশান্তি হচ্ছে, সেটা তো কালকে আমি বলেই গেছি। আর এখান থেকে আরও ভালো করে, মানে যেটা কোশ্চেন মার্ক ছিল সেটা পুরো অ্যাসিওর হওয়া গেল যে অনেক বড় একটা অশান্তি হচ্ছে। আর এটা তো হওয়া স্বাভাবিক, এটা নর্মাল, কারণ কোনো ছেলের মা এইভাবে মানবে না যে আমার ছেলে যাকেই বিয়ে করুক, সে যেই হোক না কেন, সে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, মানে অন্তত আমার কালচারটাকে নেই। কারণ ওরা তো মানে সেই পুরনো যুগের ধ্যান ধারণাই রাখে,
পম্পমের বাবা মা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটা মানতে পারে না। আর তারপরে এই যে তোমরা অনেকে আবার দেখলাম ভিডিওতেও কমেন্ট করেছো, মারুর কালকের ভিডিওতে, তারপরে মারুর আজকে লাইভেও দেখলাম কমেন্ট করেছো যে তোমার বর এত চুপচাপ কেন। তখন বললো সেই উত্তরটা আমার বরই দেবে। হ্যাঁ, বর সাজাবে, গোছাবে, ভাববে, দুজনে মিলে ডিসকাস করবে, তারপরে তো উত্তরটা দেবে। মানুষকে দেখলে, মানুষের মুখ দেখলে বোঝা যায় সে কতটা সুস্থ, সে কতটা অসুস্থ, সে কতটা হ্যাপি, সে কতটা আনহ্যাপি। এটা আমরা যতই বোঝানোর চেষ্টা না করি, বাট আমাদের চেহারাতে না তার ছবিটা স্পষ্ট। এটা আমরা নিজেরা তৈরি করতে পারি না, এটা ন্যাচারাল, প্রকৃতি আমাদের দিয়েছে। তার প্রকৃতির দ্বারে আমরা প্রকৃতিতে বসবাস করছি, বেঁচে আছি। তাহলে প্রকৃতির দেওয়া কোনো জিনিসকে অস্বীকার করার ক্ষমতা স্বয়ং প্রকৃতিরও আর হয়নি। তো আমি আর তুমি তো ছাই, কোথাকার কোন মানুষ, তাই না? তো এটা ক্লিয়ার করলাম। এবার আসি একটা কথায়, মারু মানে পম্পম আর কি ঘর জামাই থাকবে, তাহলে মারু এখানে বাপের বাড়িতেই থাকবে। এবার এই যে মারু পম্পম দেখিয়েছিল ওরা বাড়ি করছে, ফাইনালি জায়গা কিনেছি, বাড়ি করব। এবার শ্বশুরবাড়ির তরফ থেকে ওদের একটা জায়গা দেওয়া হচ্ছে, এখনও লিগেলি ওদেরকে দেওয়া হয়নি, মানে লিখিত করে দেওয়া হয়নি, বাট ওরা ওই জায়গাটাকে দেখিয়ে বলেছে যে এইখানে আমরা বাড়ি করব। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, শ্বশুর এবং ভাসুর, শাশুড়ি যারা আছে তারা বলেছে যে এই বাড়িতে তো ওরও অধিকার আছে, সমান অধিকার, দাদার মতো, সুতরাং এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে তুই এই জায়গাটায় বাড়ি কর। এবং ওরা সেদিন সেটাকে কন্টেন্ট করেছিল। এবার আদতে কি ওরা ওই জায়গায় বাড়ি করবে, না শ্বশুর বাড়িটাকে ফিক্সড নিজের বাড়ি মনে করবে, সেখানে এসেই থাকবে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ ওই যখন ওরা বলেছিল যে আমরা ওইখানে বাড়ি করব, ভবিষ্যতে বাড়ি করব, কবে করব, কি করব, তার কোনো ঠিক ঠিকানাই নেই, ওরা নিজেরাই জানে না। তার আগে টাইটেলের কন্টেন্টে খেলে দিল আমরা এখানে জায়গা কিনেছি, বাড়ি করবো, এবং বলে দিল বাড়ি করব, তারপরে গাড়ি কিনবো, ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, আমরা এটুকু এখন আর কিছু বুঝি বা না বুঝি, এটুকু আমরা খুব ভালো করে বুঝি যে আজকে কথা বলছি, কালকের দিনটা আমার জন্য কি আসতে পারে আমি নিজেও জানি না। তাই যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কখনোই শিওর হয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি না এই কাজটা আমি করবোই। আমার চেঞ্জ হতেই পারে মাইন্ড, আমি ওখানে বাড়ি নাই করতে পারি, বা আমার বাড়ি করার সেই ক্ষমতা তৈরিই হলো না বিগত 10 বছর, হতেই পারে। আবার এমনও হতে পারে 10 দিনেই তৈরি হয়ে গেল আমার বাড়ি করার ক্ষমতা, কিন্তু আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেলে আমি ওখানে বাড়ি করবো না। তো এইগুলো ভাবা উচিত। এগুলো ভেবে মানুষকে বোকা বানানোটা এত সহজ হয়ে গেছে না এখন। মানুষকে বোকা বানালে মানে আমি বুঝতে পারি না, যারা বোকা বানায় তারা কি ভুলে যায় যে আমি যেমন মানুষ, উল্টো দিকে যারা আছে তারাও তো মানুষ, তাদের মধ্যে তো সমান সেন্স, হয়তো আমার থেকেও বেশি সেন্স আছে। মানুষ কি এতটাই বোকা হয়ে যায়? এখনকার দিনে এত সহজ নয় কাউকে বোকা বানানো। তো এখন যা বিষয়টা যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে মনে হচ্ছে যে পুরোটাই তো কন্টেন্ট করেছে, সেটা সেদিনও বোঝা গেছে। তবে সেখানে মনে হয়েছিল কিছুটা ফ্যাক্ট মানে থাকলেও থাকতে পারে, হয়তো মেবি এখানে বাড়ি করবে, তবে ওটা অনেকটা হচ্ছে কি গল্পের গরু গাছে ওঠানোর মতো তখন বলেছিল। তো তারপরে আজকের ডেটে এসে যেখানে দাঁড়িয়েছে, যেটা ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে, সেখানে ও যেভাবে মানে বাপের বাড়ি থাকাটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলছে, কিন্তু বাকি জিনিসগুলো যেগুলো ও শ্বশুরবাড়ি রিলেটেড, ভাড়া বাড়ি রিলেটেড কথাগুলো অনেকটা অ্যাবসেন্ট মাইন্ডে বলছে। মানে ও নিজে থেকে চাইছে না। আবার বলছে আমি কিন্তু সহজে রাগ করি না, আবার রাগ হয়ে গেলে সাংঘাতিক। তুই যে রাগ করিস কি না সেটা আমরা অন ক্যামেরা বহুবার দেখেছি, যে তোর না রাগটা সবসময় নাকের গোড়ায় থাকে, এইখানে যেটা এরকম করলেই দেখা যায়, বুঝতে পেরেছিস? তোর রাগটা সবসময় নাকের গোড়ায় থাকে, তুই সবসময় কন্ট্রোল করতে চাস সবসময়। না, মারুর মাকে ভালো লাগে, মধু আন্টিকে খুবই ভালো লাগে, খুব ফ্রাঙ্ক একজন মানুষ, খুব মানে চটপটে একজন মানুষ, ভালো লাগে, বেশ হাসি খুশি দেখালো কালকে ভিডিওতে, খুবই ভালো লেগেছে। ওর বাবাকেও ভালো লাগে, সবই ভালো লাগে। তবে একটা কথা বলবো, মানুষের মেন্টালিটি সব কিছুর পরিচয় দেয়। আজকে যেহেতু মারু প্রেগনেন্ট, তাই পুরোনো কথা আমি তুলতে চাই না, তবে ওর অ্যাক্টিভিটিস মানে ওরাই তো এই কাজগুলো করে রেখেছে, তাই পুরোনো কথা চলে আসে, মনে চলে আসে, তাই বলতে বাধ্য হই। তবু ট্রান্সলেট করে বলবো না। এত ভালো যদি মেন্টালিটি হবেই, সত্যি রিয়েলি যার মেন্টালিটি ভালো হবে, যাদের মেন্টালিটি ভালো হবে, মনে করে দেখো আজ থেকে 3 বছর আগে মালকিন যখন বাড়ি ছেড়ে আর কি গেছিলো মারুদের বাড়িতে, তারপরে প্রায় মালকিনের বাচ্চাটাকে রেখে মালকিন আর কি বুঝতেই পারছো যেত, তো সেইখানে এমন একটা ঘটনা ঘটিয়েছিল এই মারুর পরিবার, মারু ইচ্ছাকৃত, সেটা অন ক্যামেরা এসেছিলো, সেটাই তোল পার হয়ে গেছিলো। সেদিন ওদের মেন্টালিটি কাজ করেনি, ওরা ওই মেন্টালিটি মানে ওরা ওই রকমই, যেরকমভাবে আজকে বলছে না পড়তে হয় সিঁদুর তাই পড়ি, শাখাপালাটা খুলছে পড়ছে, প্লাস্টিকের শাখাপালা করে বসে আছে, ঠিক ওই রকম মেন্টালিটিটা যে চিপ, সেটা সেদিনও প্রমাণ হয়েছিল, আজকে আবারও প্রমাণ হলো। তাই এদের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করো না, এর থেকে বেশি আর বলতে
চাইলাম না। যাই হোক, ওভারঅল এটুকুই বলার ছিল, বললাম। ওর বাচ্চাটা ভালোভাবে হোক, সুস্থ থাকুক, ও থাকুক, ওর বাচ্চা থাকুক, কিন্তু ও যদি লাগাতার কন্ট্রোভার্সিয়াল টপিকস দিয়ে যায়, লাগাতার মানে এরকম উল্টো পাল্টা কথা বলে যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই, তাহলে সেটা নিয়ে কথা বলতে তো আসতেই হবে। যেহেতু কন্ট্রোভার্সি করি, মানে শুধুমাত্র মানে দেখবো বলেই তো ভিডিওগুলো দেখি না, যারা ভিউয়ার্স তারাও তাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনের মাধ্যমে জানায়, আর আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তা সেখানে আমি তো আমার মতামত জানাবোই, জানানোটাই আমার কাজ। তো সেইটুকুই জানিয়ে গেলাম। এরপরে ওই লাইভ দেখি এখনও দেখিনি, জাস্ট কয়েক মিনিট দেখেছিলাম, 2-3 মিনিট হবে হয়তো। সেখানে আমি এটুকুই দেখলাম, পরেই বললাম। তো এবার ওর বাকি লাইভটা দেখবো, রিপিট লাইভ, তারপরে নিশ্চয়ই কিছু বলার থাকলে অবশ্যই বলবো আর কি। আর আমি যতটুকু কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।